দীপান্বিতা একজন শহুরে মডার্ন মেয়ে ছিল আর সে মেকআপ করতে খুবই পছন্দ করত। এমনকি সে যখন বাড়িতে থাকতো তখনও সে সবসময় সাজগোজ করেই থাকতো। কিন্তু তার সবচেয়ে পছন্দের বিষয় ছিল তার হাতের এবং পায়ের নখগুলো বড় করা এবং সুন্দর সুন্দর রঙের নেল পলিশ পরা। সে প্রত্যেক দিনই নিজের নখের নেল পলিশ চেঞ্জ করত আর নিজের নখের যত্ন নিত। শুধুমাত্র নিজের সুন্দর সুন্দর নখগুলোর কথা ভেবে সে কখনোই নিজে হাতে খাবার খেত না। সে খাবার খাওয়ার সময় সবসময় চামচ এবং কাঁটা চামচের ব্যবহার করত। এমনই একদিন, দীপান্বিতা, এই নে তোর পছন্দের আলু পরোটা বানিয়েছি, ঘি দিয়ে পরোটাগুলো ভেজেছি, খুব ভালো খেতে হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে। আরে আমি খাবো কিভাবে? তুমি তো চামচ নিয়ে আসোনি। তুমি জানো না আমি হাত দিয়ে খাবার খেতে পারি না? রান্নাঘর থেকে চামচ নিয়ে এসো। আরে চামচ দিয়ে কি পরোটা খাওয়া যায়? চামচ দিয়ে ভাত খাওয়া যায় মানছি, কিন্তু তুই চামচ দিয়ে পরোটা খাবি কিভাবে সেটা বল। তুমি দুটো কাঁটা চামচ নিয়ে এসো, আমি ঠিক দুটো কাঁটা চামচ দিয়ে পরোটা কেটে কেটে খেয়ে নেব। আর একটা ছুরিও নিয়ে আসবে, আমি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ছুরি দিয়ে পরোটাগুলো কেটে কেটে খাবো। আরে একটা পরোটা খাবি, তাও আবার এত ঢং? হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলেই তো হয়ে যায়। নিজে হাতে খাবার খাওয়ার স্বাদই তো আলাদা। আরে দূর, পরোটা খাওয়ার চক্করে আমি আমার হাতের এই সুন্দর নখগুলো নষ্ট করব? পরোটা ছিঁড়তে গিয়ে যদি আমার নখ ভেঙে যায় তখন কি হবে? কে বলল নিজে হাতে খাবার খেলে স্বাদ বেড়ে যায় আর চামচ দিয়ে খাবার খেলে স্বাদ নষ্ট হয়ে যায়? কাঁটা চামচ আনলে পরোটা খাবো, না হলে খাবো না। এই শুনে রোহিণী দেবী রান্নাঘর থেকে কাঁটা চামচ এবং ছুরি নিয়ে এসে দিলে দীপান্বিতা পরোটা খেতে শুরু করে। কিন্তু একটা পরোটা খেতে তার প্রায় 15 মিনিট সময় লেগে যায়। এভাবেই সময় কাটতে থাকে। দীপান্বিতা যেখানেই যায় না কেন সে অবশ্যই সঙ্গে করে একটা চামচ, কাঁটা চামচ এবং ছোট একটা ছুরি অর্থাৎ কাটলারি নিয়ে যায়, যাতে কোথাও গিয়ে খাবার খেতে হলে তাকে হাত দিয়ে খাবার খেতে না হয়। এরই মধ্যে একদিন দীপান্বিতার জন্য খুব ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। শোন, বিয়ের দিন তুই যেন আবার কাঁটা চামচ দিয়ে খাবার খেতে বসিস না। তোর নতুন শ্বশুরবাড়ির লোকজন তোকে দেখলে ভাববে তুই ন্যাকামি করছিস। তুই তো বাঙালি মেয়ে, তাই ইংরেজদের মতো কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়া কিন্তু কেউই পছন্দ করবে না। উফ, আমি নিজে হাতে খাবার খাবো নাকি কাঁটা চামচ দিয়ে খাবো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সামান্য ছোট জিনিস নিয়ে তুমি কেন যে এতটা বাড়াবাড়ি করো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, বিয়ের দিন তুমি নিজে হাতে আমাকে খাবার খাইয়ে দেবে, কিন্তু আমি হারগিজ নিজে হাতে খাবার খাবো না। এভাবে দেখতে দেখতে দীপান্বিতার বিয়ের দিন চলে আসে। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে দীপান্বিতার সঙ্গে সোহমের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পরের দিন জয়িতা দেবী নিজে রান্নাবান্না করে সবাইকে খাবার খাওয়ার জন্য ডাকে। বৌমা, আমি খাবার পরিবেশন করেছি, তুমিও আমাদের সঙ্গে খেতে বসে পড়ো। দেখো, আজকে আমি গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে মাটন কোরমা, চিকেন কষা, আলুর দম রান্না করেছি। তোমার শ্বশুর মশাইয়ের জন্য আলাদা করে ঘিয়ে ভাজা পরোটাও আছে। তুমি লুচি, পরোটা যেটা ইচ্ছা খেতে পারো। ঠিক আছে, আপনারা খান, আমি একটু রান্নাঘর থেকে আসছি। এই বলে দীপান্বিতা রান্নাঘরে যায়। সে রান্নাঘরে খাবার খাওয়ার জন্য সাধারণ ছোট চামচ, কোনো রকম কাঁটা চামচ কিংবা খাবার খাওয়ার চাকু খুঁজে পায় না। কি ব্যাপার বলুন তো, আপনাদের ডাইনিং টেবিলে কোনো কাটলারি নেই কেন? রান্নাঘরেও তো আমি কোনো কাটলারি খুঁজে পেলাম না। কাটলারি? এটা আবার কি? ও, তুমি কাটলেট খাওয়ার কথা বলছো? তুমি তো আমাকে আগে বলবে যে তোমার কাটলেট খাওয়ার ইচ্ছে হয়েছে, তাহলে আমি তোমার জন্য কাটলেট বানিয়ে দিতাম। আরে কাটলেট নয়, আমি কাটলারির কথা বলছি। মানে আপনি জানেন না, প্রত্যেকটা বাড়িতে ডাইনিং টেবিলের উপর কাটলারি রাখা থাকে। চামচ, কাঁটা চামচ, ছুরি, এগুলোর সেটকে কাটলারি বলা হয়। আমি রান্নাঘরে ছোট একটা স্পুন খুঁজে পেলেও কোনো কাঁটা চামচ কিংবা চাকু খুঁজে পেলাম না। আরে বৌমা, আসলে আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই তো, সেই জন্য কাঁটা চামচের প্রয়োজন পড়ে না। আমরা সব খাবার হাত দিয়েই খাই।
আর আমাদের বাড়িতে তুমি কোনো চাকু কিংবা ছুরি খুঁজেই পাবে না, কারণ আমি তো সবকিছু বটি দিয়েই কাটি। আরে না না, সবজি কাটার ছুরি কিংবা চাকুর কথা আমি বলছি না। কাটলারিতে আলাদা করে খাবার খাওয়ার জন্য ছুরি থাকে। কি অদ্ভুত কাণ্ড, আপনাদের বাড়িতে একটা কাঁটা চামচ নেই? দুটো কাঁটা চামচ হলেও তো আমি খাবার খেয়ে নিতে পারতাম। আপনারা চাউমিন, ম্যাগি এই ধরনের খাবার কি দিয়ে খান বলুন তো? আরে আমরা চাউমিন, ম্যাগি, ভাত, রুটি সমস্ত কিছুই তো হাত দিয়ে খাই। আর তাছাড়া কাঁটা চামচ দিয়ে কি কখনো লুচি খাওয়া যায় নাকি? আমি তো কাউকে কখনোই কাঁটা চামচ দিয়ে লুচি কিংবা পরোটা খেতে দেখিনি। তুমি বিদেশিদের দেখোনি? ওদেরকে কখনো নিজে হাতে খাবার খেতে দেখেছো? ওরা সবসময় কাটলারি ব্যবহার করে। যাই হোক, আমি নিজের বাপের বাড়ি থেকে সঙ্গে করে কাঁটা চামচ নিয়ে এসেছি, কিন্তু চাকুটা আনতে ভুলে গেছি। কাঁটা চামচ দিয়ে আমি লুচি পরোটা খেয়ে নিতে পারবো। আমি এখনই নিয়ে আসছি। এই বলে দীপান্বিতা নিজের ঘরে যায় আর বাপের বাড়ি থেকে নিয়ে আসা ব্যাগের মধ্যে থেকে দুটো কাঁটা চামচ বার করে নিয়ে আসে। ছুরি দিয়ে লুচি কিংবা পরোটা কেটে কেটে খেতে তবুও সুবিধা হয়, কিন্তু কাঁটা চামচ দিয়ে লুচি কিংবা পরোটা কেটে কেটে খাওয়া একটা কঠিন কাজ বলা যেতে পারে। তাই দীপান্বিতা কাঁটা চামচ দুটো নিয়ে পরোটার সঙ্গে সংঘর্ষ করতে শুরু করে। সে গায়ের জোর দিয়ে পরোটা ছিঁড়তে গিয়ে হঠাৎ করে টেবিলের উপর রাখা জল ভর্তি একটা জগে হাত লেগে সেটা নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেই জগ ভেঙে চুরমার হয়ে যায় আর মেঝেতেও জল ভর্তি হয়ে যায়। বৌমা, কাঁটা চামচ দিয়ে তুমি যখন পরোটা খেতেই পারবে না, তাহলে এত ঢং করার কি আছে? কাঁটা চামচ দিয়ে খাবার খেয়ে তুমি নিজেকে কি ইংরেজ প্রমাণ করার চেষ্টা করছো? শ্বশুর বাড়িতে আসতে না আসতেই তুমি জিনিসপত্র ভাঙতে শুরু করে দিয়েছো। তোমার মধ্যে তো দেখছি কোনো লক্ষ্মী মেয়ের গুণই নেই। আরে, আমি অনেক বছর ধরে কাটলারি ব্যবহার করেই খাওয়া দাওয়া করি। বিশেষ করে কাঁটা চামচ ছাড়া আমি কোনো খাবার খেতেই পারি না। আপনাদের বাড়িতে যদি কাটলারি কিংবা কাঁটা চামচ থাকতো, তাহলে তো এই জগটা পড়ে গিয়ে ভেঙে যেত না। তাছাড়া আপনি পরোটাগুলো খুব শক্ত শক্ত বানিয়েছেন। আমার মায়ের হাতের বানানো নরম নরম পরোটা কাঁটা চামচ দিয়ে ইজিলি ছিঁড়ে যায়। নিজে পরোটা বানাতে জানে না আর আমার নামে দোষ দিচ্ছে। এই বলে দীপান্বিতা খাবার নিয়ে ঘরে চলে যায়, যার ফলে জয়িতা দেবী তার ছেলের উপর রাগ দেখাতে শুরু করে। এর চেয়ে ভালো তুই তো কোনো ইংরেজকেই ধরে নিয়ে আসতে পারতিস। বাবারে বাবা, এত ন্যাকামি করতে পারে! হাত দিয়ে উনি খাবার খেতে পারে না, বাঙালিরা আবার চামচ দিয়ে খাবার খেতে পারে নাকি? আমার অত দামি জগটা ভেঙে ফেললো, দেখলি? আসলে মা, ও বড় লোকের মেয়ে তো, সেই জন্য মনে হয় সত্যি সত্যি হাত দিয়ে খাবার খেতে পারে না। তুমি রাগ করো না, এখনই আমি এই ঘর মুছে দিচ্ছি। আর আমি আজকে তোমার জন্য একটা নতুন জগ কিনে দেবো। সেদিন রাত্রিবেলাতেই সোহম দীপান্বিতার জন্য সুন্দর কাটলারি সেট এবং মায়ের জন্য বড় একটা দামি জগ কিনে নিয়ে আসে। দীপান্বিতা সেই নতুন কাটলারি সেট টেবিলের উপর রেখে দেয়। আরে, তোমরাও তো আমার মতো কাটলারি ব্যবহার করে খাবার খেতে পারো। আমাদের দেশের মানুষরা এখনো নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারলো না। ইস, তোমরা হাত দিয়ে খাবার খাও, খাবারের ছোট ছোট টুকরো তরকারির ঝোল তোমাদের নখের মধ্যে ঢুকে যায়। তোমাদের নখের মধ্যে কত জার্মস লেগে থাকে বলো তো? ছি, তোমাদের ঘৃণা লাগে না? আমাদের নখের মধ্যে কোনো খাবার ঢুকবে না বৌমা, কিন্তু তোমার হাতের নখগুলো দেখে যা বুঝতে পারছি, তোমার হাতের নখগুলোর মধ্যে গোটা গোটা রুটি, পরোটা সবই ঢুকে যেতে পারে। বাবা রে বাবা, এত বড় বড় নখ পেতনিরও থাকে না। তোমার মাকে ফোন করেছিলাম, তোমার মা বলল তুমি তোমার নখের জন্যই হাত দিয়ে খাবার খেতে চাও না। নখগুলো কেটে খাবার খেয়ে দেখো, আলাদাই তৃপ্তি পাবে। শুনুন, আমাকে খাবার খাওয়ার ক্ষেত্রে একদম জ্ঞান দিতে আসবেন না। আমি আমার হাতের সুন্দর সুন্দর নখগুলোকে খুবই ভালোবাসি। আমি কখনো আমার নখগুলো কাটবো না। আমার ইচ্ছা আছে আমি আমার হাতের নখগুলো অনেক বড় করব। তাহলে তুমি বা আমাদেরকে কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়ার জন্য জ্ঞান দিচ্ছ কেন? তুমি নিজের মতো খাও, আমরা নিজের মতো হাত দিয়েই খাবো। তবে হ্যাঁ, আবার যেন টেবিলের কোনো জিনিস ভেঙে দিও না, কিংবা কারোর গায়ের মধ্যে আবার কাঁটা চামচ ঢুকিয়ে দিও না। ন্যাকামির শেষ নেই। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। দীপান্বিতা সবসময় যে কোনো ধরনের খাবারই চামচ এবং কাঁটা চামচ ব্যবহার করেই খায়। আর তার সামনে যখনই কেউ নিজে হাতে খাবার খেতে বসে, তখনই সে তাকে দেখে নাক মুখ ছিটকায়। কিন্তু একদিন শ্যাম্পু করতে গিয়ে হঠাৎই দীপান্বিতার হাতের নখগুলো ভেঙে যায়। এ বাবা,
আমার হাতের সুন্দর নখগুলো ভেঙে গেল। আমার হাতটা কত বাজে দেখাচ্ছে। এখন তো এই নখগুলো বড় হতে অনেক সময় লাগবে। এক কাজ করি, আজকে আমি পার্লার থেকে নেল এক্সটেনশন করিয়ে নিয়ে আসবো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। দীপান্বিতা সেদিনই সন্ধ্যাবেলা পার্লারে যায় আর বড় বড় নেল এক্সটেনশন করিয়ে নিয়ে আসে। কিন্তু অনেক বড় নখ লাগানোর জন্য তার ছোট ছোট জিনিসগুলো ধরতে খুবই অসুবিধা হয়। এমনকি কাঁটা চামচ দিয়ে খাবার খেতে গেলেও তার সমস্যা হয়, কারণ নখের জন্য সে চামচও ঠিকমতো ধরতে পারে না। আজকে একটু ফ্রুট স্যালাড খাওয়ার খুব ইচ্ছে করছে। শাশুড়ি মা তো ফল কেটেই রেখেছে। আমি একটু টক দই মাখিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে নিই, তারপর নিজের ঘরে বসে ফোন দেখতে দেখতে ফ্রুট স্যালাড খাবো। এই বলে দীপান্বিতা ফ্রুট স্যালাড বানিয়ে নিজের ঘরে নিয়ে চলে যায়। সে ফোন দেখতে দেখতে কাঁটা চামচ দিয়ে ফ্রুট স্যালাড খেতে শুরু করে। সে ফোনে একটা খুবই মজাদার ওয়েব সিরিজ দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে যায়। আর সে যখনই কাঁটা চামচ দিয়ে ফ্রুট স্যালাড খেতে যায়, তখনই ভুলবশত সে নিজের ঠোঁটের মধ্যে কাঁটা চামচ ফুটিয়ে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে ঠোঁট থেকে রক্ত বেরোতে শুরু হয়। আমার ঠোঁট কেটে গেল। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। মা, সোহম, তাড়াতাড়ি একবার এসো না। বেশ হয়েছে, আমরা জানতাম তো কাঁটা চামচ দিয়ে খাবার খেতে গিয়ে একদিন না একদিন তুমি কিছু না কিছু কাণ্ড তো ঘটাবেই। খুব ভালো হয়েছে, ছেড়ে দে বাবু, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। বাড়িতে ব্যথার ওষুধ আছে, ওষুধগুলো নিয়ে এসে দে। কাঁটা চামচ দিয়ে ওষুধগুলো খেয়ে নেবে। কি বৌমা, তুমি তো আবার নিজে হাতে ওষুধও খেতে পারবে না মনে হয়। মা, দয়া করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। আমার ঠোঁটে ভীষণ ব্যথা করছে। আমার ঠোঁটের ভেতরে কাঁটা চামচ ফুটে গেছে। দীপান্বিতাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আর যেহেতু তার ঠোঁটের অনেকটা অংশ কেটে যায়, তাই ডাক্তারবাবু তার ঠোঁটে 5টা সেলাই করে দেয়। এমনকি দীপান্বিতা প্রায় 10 দিন পর্যন্ত কোনো রকম সলিড খাবার খেতে পারে না। এরকম ঘটনা ঘটার পর দীপান্বিতা কাঁটা চামচ দেখলেই ভয় পায়। এমনকি নিজের ভুল বুঝতে পেরে সে হাতের বড় বড় নখগুলো পর্যন্ত কেটে দেয়। নন্দিতা দেবীর এক ছেলে এবং 4 মেয়ে ছিল। তার ছেলে শুভঙ্কর সবচেয়ে বড় ছিল। 2-3 বছর আগে শুভঙ্করের সঙ্গে রীতার বিয়ে হয়েছিল। নন্দিতা দেবীর 2 মেয়ে অহনা এবং রেনু শহরে থেকে পড়াশোনা করত, আর অন্যদিকে তার বাকি 2 মেয়ে ফাল্গুনী এবং বৈশাখী গ্রামে থেকেই পড়াশোনা করত। আসলে নন্দিতা দেবীর 4 মেয়েরই পড়াশোনার প্রতি খুবই ঝোঁক ছিল, কিন্তু তার কাছে বেশি টাকা না থাকায় সে তার জমি জায়গা বিক্রি করে শুধু বড় 2টো মেয়েকেই শহরে পড়াশোনা করতে পাঠাতে পেরেছিল। তার 2 মেয়ে শহরে থাকে বলে সে সবসময় তার 2 মেয়েকে নিয়ে গর্ব করত। একদিন সকালবেলা, কি ব্যাপার মা, আজকে আপনাকে দেখে খুবই খুশি বলে মনে হচ্ছে। আর আপনি তো সকাল 9টার আগে বিছানা ছেড়ে ওঠেন না, তাহলে আজকে 7 সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করতে শুরু করে দিলেন। কেউ আসবে নাকি আজকে আমাদের বাড়িতে? হ্যাঁ, আসবে তো। আজকে আমার শহরের 2 মডার্ন মেয়ে বাড়ি ফিরছে, তাই জন্য আজকে আমি খুব খুশি বৌমা। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। যাক, অনেকদিন পর শহরের ননদ দুটোকে দেখতে পারবো। যাই, আমি রান্নাঘরের দিকে যাই। আমাকেও তো আমার ননদদের জন্য ভালো মন্দ খাবার রান্না করতে হবে। এই বলে রীতা রান্নাঘরে চলে যায়। কয়েক ঘন্টা পর অহনা এবং রেনু গ্রামে এসে পৌঁছায়। তাদের পরনে ছিল খুবই ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস এবং স্টাইলিশ জুতা। শহুরে আদব কায়দার সঙ্গে তারা তাদের বাড়িতে মডার্ন স্টাইলে প্রবেশ করে। তাদের হাতে ছিল 2টো বড় বড় লাগেজ। নন্দিতা দেবী তার 2 মডার্ন শহুরে মেয়েদের দেখে খুবই খুশি হয়। ওরে বাবা, তোদের দুজনকে তো চেনাই যাচ্ছে না রে। আমি তোদেরকে দেখে প্রথমে ভাবলাম আমাদের বাড়িতে হিরোইন কোথা থেকে চলে এলো। শহরে যাওয়ার পর তোরা দুজনে খুবই সুন্দর হয়ে গেছিস। হ্যাঁ মা, ভাগ্যিস তুমি আমাদেরকে শহরে পাঠিয়েছিলে, না হলে আমরা এত সুন্দর মডার্ন জীবন কখনোই পেতাম না। আচ্ছা মা, সরো, এই লাগেজ দুটো ভীষণ ভারী। কিছুক্ষণ এই লাগেজ ধরে দাঁড়িয়ে থাকলে আমরা অজ্ঞান হয়ে পড়ে যাব। আরে আরে, তোরা দুজনে লাগেজ বয়ে নিয়ে যাবি কেন? তোদের বোন আছে তো। এই ফাল্গুনী বৈশাখী, তোরা দুজনে হা করে কি দেখছিস? এরকম ড্যাব ড্যাব করে আমার মেয়েদের দিকে তাকিয়ে নজর দিচ্ছিস? দাঁড়াও না মা, আগে দিদিদেরকে মন ভরে দেখতে দাও। দিদি, তোদের দুজনকে খুব সুন্দর লাগছে। কতদিন পর তোদেরকে দেখলাম। আমরা 2 বোন তোদেরকে খুব মিস করেছি।
তাই? কিন্তু আমরা দুজনে তোদেরকে একটু মিস করিনি। আচ্ছা তোরা দুজনে একটা কথা বলতো, বছরে 365 দিন এরকম চুড়িদার পরে থাকতে তোদের বোরিং লাগে না? সেই ছোটবেলা থেকে তো চুড়িদার পরে আসছিস, ভেবেছিলাম তোরা হয়তো এতদিনে পাল্টে গেছিস। দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেল, আর তোরা দুজনে এখনো আনকালচার্ড অশিক্ষিতদের মতো থেকে গেলি। যাক, আমাদের দুজনকে দেখে যদি কিছু শিখতে পারিস এবার। তুমি এরকম করে ওদেরকে অপমান করতে পারো না অহনা। চুড়িদার শাড়ি এগুলো তো আমাদের দেশের সংস্কৃতির মধ্যে পড়ে, তোমরা হয়তো পড়তে পছন্দ করো না, কিন্তু এই জামাগুলোর আলাদাই একটা সম্মান আছে। তোমরা শহরে গিয়ে বড়দের সম্মান করা, আমাদের সংস্কার সংস্কৃতি সবকিছুই ভুলে গেছো। বৌমা, তোমার সাহস কি করে হলো আমার মেয়েদেরকে কথা শোনানোর? আমার মেয়ে দুটো এইমাত্র শহর থেকে ফিরে এলো, আর তুমি ওদেরকে আজে বাজে কথা বলছো? তোরা কিছু মনে করিস না বাবা, কেমন? আর এই যে তোরা, আমার মেয়েদের লাগেজ দুটো এদের ঘরে রেখে আয়। কি হলো, হা করে দাঁড়িয়েছিস কেন? যা। হ্যাঁ মা, এই তো যাচ্ছি, চল বৈশাখী। এই বলে ফাল্গুনী ও বৈশাখী দুই গ্রামের বোন তাদের শহরে দুই দিদির লাগেজ নিয়ে ঘরে রেখে আসে। কিছুক্ষণ পর রীতা রান্নাঘর থেকে খাবার নিয়ে বেরিয়ে আসে। আমার ননদদের জন্য আমি গরম গরম পনিরের পকোড়া আর গরম গরম চা নিয়ে এসেছি। তোমাদের ফেভারিট খাবার নিয়ে আমি হাজির, নাও খেয়ে নাও। ও শিট বৌদি, এটা এখন আমাদের ফেভারিট খাবার নয়। আগে যখন আমরা গ্রামে থাকতাম তখন এটা আমাদের ফেভারিট খাবার ছিল। এখন আমাদের ফেভারিট খাবার হলো পিৎজা, বার্গার, পাস্তা। এগুলো তো আমাদের গ্রামে পাওয়া যায় না, তাই তুমি আমাদের দুই বোনকে আমাদের পছন্দের খাবারও খাওয়াতে পারবে না। সে কি, শহরে যাওয়ার পর তোমাদের পছন্দ পাল্টে গেল? কিন্তু আমি যে এত ভালোবেসে তোমাদের জন্য এগুলো তৈরি করলাম, অল্প করে 2-1টা পকোড়া খাও অন্তত। ও বৌদি, স্টুপিডদের মতো কথা বলো না। আমরা শহর থেকে এসব আলতু ফালতু খাবার খাওয়ার জন্য এখানে আসিনি, ওকে? এক কাজ করো, তুমি এই খাবারগুলো তোমার গ্রামের ননদদেরকে দিয়ে দাও। এই খাবারগুলো ওদের খুব পছন্দ হবে। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। এমনিও আমাদের কপালে রোজ ডাল ভাতই জোটে। কখনো বাড়িতে আত্মীয় স্বজন আসলে তখনই হয়তো ভাগ্যক্রমে ভালো মন্দ খাবার খেতে পাই। তোদের মতো শহরে গিয়ে ভালো মন্দ খাবার খাওয়ার সুযোগ তো আমরা পাইনি দিদি। এই বলে ফাল্গুনী ও বৈশাখী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারা নিজেদের ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। রীতা তাদের দুজনের পেছন পেছন আসে। বৌদি, মা সবসময় এরকম করে। ওরা দুজনে শহরে থাকে বলে ওদেরকে মা খুব ভালোবাসে, আর আমাদের দুজনকে তো মা সহ্য করতেই পারে না। তুমি বলো, আমরা দুজনে শহরে যেতে পারিনি, এতে আমাদের কি দোষ ছিল? তোমাদের এতে কোনো দোষ নেই। সত্যি এরকম ভেদাভেদ করাটা একদমই উচিত নয়। আচ্ছা, আমি এই ব্যাপারে মায়ের সঙ্গে কথা বলবো। তোমরা মন খারাপ করো না, কেমন? নাও, এই পকোড়াগুলো খেয়ে নাও। ওরা দুজনে খায়নি তাতে কি হয়েছে, তোমরা খেলেই আমি খুশি হব। অহনা এবং রেনু শহরে যাওয়ার পর থেকে নিজেদেরকে মডার্ন আদব কায়দায় সাজিয়ে ফেলেছিল। তারা নিজেদেরকে নিয়ে খুবই অহংকার করতে শুরু করে। দুই শহুরে বোন মিলে সবসময় তাদের গ্রামের দুই বোনকে অপমান করতে থাকে। সেই সঙ্গে নন্দিতা দেবীও সর্বদা তার মডার্ন মেয়েদেরকে সাপোর্ট করতে থাকে। একদিন নন্দিতা দেবী তার 4 মেয়ের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসে। আমার দুই শহুরে মেয়ে এই সুন্দর সুন্দর দুটো মডার্ন জামা দেখে খুব খুশি হবে, আর আমার গ্রামের গেও মেয়েদের জন্য এই কম দামি সস্তার চুড়িদার। ওদেরকে ডাকি এবার। কই রে, কোথায় সবাই? একবার এদিকে আয় তো। হ্যাঁ মা, এই তো, তুমি ডাকছিলে আমাদের? হ্যাঁ, এই দেখ, আমি মার্কেটে গিয়েছিলাম অহনা আর রেডোর জন্য জামা কিনতে। ভাবলাম তোদের জন্য দুটো চুড়িদার নিয়ে আসি। এই নে ধর, এই দুটো তোদের, আর এই যে এই জামা দুটো আমার মডার্ন মেয়েদের জন্য। ফাল্গুনী ও বৈশাখী তাদের নিজের নিজের চুড়িদার দেখে খুবই খুশি হয়। মা, এই চুড়িদার দুটো খুব সুন্দর হয়েছে, আর বৈশাখীরও এটা খুব পছন্দ হয়েছে। আর তোদের দুজনের কেমন লাগলো বল? তোরা চুপ করে আছিস কেন? খুবই বাজে, এত কম দামি সস্তার জামা তুলে নিয়ে চলে এসেছো তুমি আমাদের জন্য। ছি, কি বাজে! এরকম জামা শহরে বাড়ির কাজের মেয়েরা পরে। আমরা শহরের নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরি, বুঝেছো? ধরো, তোমার জামা তুমিই রাখো। দিদি, তুই কাকে কি বলছিস বলতো? মা শহরের মডার্নিটির ব্যাপারে কি বা বোঝে? সারা জীবন তো গ্রামেই কাটিয়ে দিল, গ্রামের বাইরে জীবনে পা রেখেছে যে এসব নিয়ে মায়ের কোনো আইডিয়া থাকবে? হ্যাঁ, ঠিকই বলেছিস। মা তো সারা জীবন 5 মিটার শাড়ি পরেই সংসার জীবন কাটিয়ে দিল। নন্দিতা দেবী তার দুই শহুরে মেয়ের মুখে এরকম কথা শুনে খুবই কষ্ট পায়। দিদি, তোরা এভাবে মাকে অপমান করিস না, মা কষ্ট পাবে তো। আজ পর্যন্ত মা তোদের জন্য কত কিছু করেছে, আর তোরা শেষ পর্যন্ত মাকে এসব কথা শোনাচ্ছিস।
এই তুই বেশি বকিস না। আমাদেরই ভুল হয়েছে গ্রামের অশিক্ষিত মূর্খদের মাঝে ফিরে আসার। তোদের মতো গেঁয়োদের সঙ্গে আমরা আর কখনোই থাকতে পারবো না। আমরা তোদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না। আমরা আজকেই শহরে ফিরে যাব। তোরা কোথাও যাস না রে মা, তোদের তো পড়াশোনা শেষ হয়ে গেছে। তোরা এবার বাড়িতেই আমার কাছে থাক মা। পড়াশোনা শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? তুমি কি ভেবেছো আমরা শহরে গিয়ে বড় বড় ডিগ্রি অর্জন করে এই গ্রামে এসে জীবন কাটাবো? কখনোই নয়। আমরা দুই বোন শহরে গিয়ে চাকরি বাকরি করব। আমাদের জীবন পুরোপুরি পাল্টে যাবে। তখন তোমাদের দিকে আমরা ফিরেও চাইবো না। আর এই যে তোরা দুজনে, চিন্তা করিস না। তোরা দুজনে গ্রামে থেকে পড়াশোনা করেছিস, তাই তোরা জীবনে কিছুই করতে পারবি না, বুঝেছিস? আমরা চাকরি পেয়ে গেলে খবর দেব। তোরা দুজনে চলে আসিস, আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করবি। এভাবে যেতে যেতেও অহনা ও রেনু তাদের দুই বোনকে অপমান করে যায়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। অহনা ও রেনু চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকে। তারা একদিন একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। তুই এত চিন্তা করছিস কেন? আমাদের ডিগ্রি দেখে আর আমাদের এই মডার্ন লুক দেখে আমাদেরকে সহজেই চাকরি দিয়ে দেবে। আমরা যে গ্রামে থাকতাম সেটা কেউ বুঝতেই পারবে না। চল যাই। তারা দুজনে এই বলে অফিসের মধ্যে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। তারা দেখে যে তাদের দুই গ্রামের বোন ফাল্গুনী এবং বৈশাখীও সেখানে ইন্টারভিউ দিতে এসেছে, আর তারা দুজনেই শাড়ি পরেছিল। এই দেখে অহনা ও রেনু খুবই হাসাহাসি করতে শুরু করে। তোরা এখানে? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোরা গ্রাম থেকে শহরে ইন্টারভিউ দিতে এসেছিস? তোরা আগে ভাগে এখান থেকে পালিয়ে যা, না হলে বেকার বেকার তোদেরকে অপমানিত করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর তোদের চুড়িদার কি কম ছিল যে আজকে তোরা আবার শাড়ি পরে চলে এসেছিস? তোদেরকে দেখে আন্টি মনে হচ্ছে। তোদের এই শাড়ি দেখেই তো তোদের দুজনকে ভাগিয়ে দেবে। এই চাকরিটা শুধু আমাদের মতো মডার্ন মেয়েদের জন্য, তোদের মতো গাইয়াদের জন্য নয়। কোনো ব্যাপার নয় দিদি, এই চাকরিটা যদি তোরা দুজনে পাস আমরা খুশি হব, কারণ তোরা তো আমাদের নিজের বোন হোস। আমরা তোদের উপর কখনোই হিংসা করিনি। সব সময় মা আমাদের সব অধিকার থেকে বঞ্চিত করেছে, আর তোদের দুজনকে বেশি ভালোবেসেছে। তাই এই চাকরিটা তোরা দুজনে পেলে মা হয়তো বেশি খুশি হবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন স্টাফ এসে বলে, এই যে আপনারা এক এক করে ভেতরে চলুন, আপনাদেরকে ভেতরে ডাকা হচ্ছে। তারা চার বোন মিলে ভেতরে যায়। সেখানে গিয়ে তারা দেখে ওই কোম্পানির মালিকের চেয়ারে একজন মহিলা বসে আছেন। ওই মহিলাটি ছিলেন কোম্পানির মালকিন, আর তিনি একটি খুব সুন্দর শাড়ি পরে বসেছিলেন। তাকে শাড়ি পরে থাকতে দেখে অহনা এবং রেনু অবাক হয়ে যায়। কিরে, এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ওনার শাড়ি পরে বসে আছে? এ বাবা, কি বিচ্ছিরি ব্যাপার! আমি তো ভেবেছিলাম এখানকার সবাই খুবই মডার্ন। মধুলিকা দেবী তাদের চারজনকে দেখার পর এবং তাদের ইন্টারভিউ নেওয়ার পর জানায়, আই এম সরি মিস অহনা অ্যান্ড মিস রেনু, আমি তোমাদের দুজনকে এই চাকরিটা দিতে পারবো না। তোমরা এই চাকরিটার জন্য যোগ্য নও। এই চাকরিটা আমি মিস ফাল্গুনী অ্যান্ড মিস বৈশাখীকে দিচ্ছি। এটা শুনে অহনা এবং রেনু অবাক হয়ে যায়। আপনি কি বলছেন ম্যাডাম? এরা দুজনে গ্রামে থেকে পড়াশোনা করেছে, এদের কোনো কোয়ালিফিকেশন নেই, কোনো ট্যালেন্ট নেই, কোনো নলেজ নেই, আর আপনি এদের মতো দুটো বোকা মেয়েকে চাকরি দিচ্ছেন। আমাদেরকে সিলেক্ট না করার কারণটা কি আপনি বলতে পারবেন? তার কারণ হলো তোমাদের দুজনের ড্রেস। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি বাঙালি, আর আমাদের কোম্পানিতে ওয়েস্টার্ন কালচার আমি অ্যালাউ করি না। আমার কোম্পানিতে অনলি আমি ইন্ডিয়ান কালচারকে অ্যালাউ করি। আমি বাঙালি হয়ে গর্ববোধ করি, তাই আমি আমাদের দেশীয় সংস্কৃতিকে কখনোই ছোট করতে পছন্দ করি না। ওকে, তোমরা এবার আসতে পারো। অহনা এবং রেনুর মাথা লজ্জায় নিচু হয়ে যায়। তাদের কিছু বলার থাকে না। ফাল্গুনী এবং বৈশাখী চাকরি পেয়ে খুবই খুশি হয়। তাদের বেতন অনেক টাকা করে ধার্য করা হয়। ফাল্গুনী এবং বৈশাখী শহরেই একটা ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করে। তারা কিছুদিনের মধ্যেই তাদের মা, দাদা এবং বৌদিকে শহরে নিয়ে চলে আসে। অন্যদিকে অহনা এবং রেনু এদিক ওদিকে চাকরির জন্য ঘুরতে থাকে, কিন্তু তারা কোনো চাকরি পায় না। তাই তারা মনে মনে আফসোস করতে থাকে।